আচ্ছা, আপনার কি মনে হয় পানিহাটি আসনটায় কি হবে? আরজি করের প্রভাব পড়বে? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পানিহাটিতে আরজি করে নির্যাতিতার মা, বিজেপির প্রার্থী এবারে রত্না দেবনাথ। স্বাগত আপনাকে জি24 ঘন্টায়। আমরা অনুষ্ঠান করছি, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার ভোট অভিজ্ঞতা আজ কেমন? খুব ভালো অভিজ্ঞতা। প্রচুর মানুষ ভোট দিয়েছেন, সবাই ভোট দিয়েছেন। অন্যবার যেমন দেখা যায় অনেক ভোট বাতিল দেন না, এবার সবাই ভোট দিয়েছেন। আমরা দুপুরের দিকে দেখলাম আপনাকে ঘিরে কিছু মানুষ কিছু স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, কি হয়েছিল ওই সময় রত্না দেবী? আমি কিছু বুঝে উঠতে পারিনি। আমরা ওখানে যাওয়ার আগেই ওরা অ্যাটাক করার জন্য সবাই মিলে জড়ো হয়েই ছিল। আমরা ওখানে নামার সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো, গো ব্যাক রত্না দেবনাথ। তারপরে কতগুলো মহিলা খুব বাজে ভাষা, রাপ ভাষা, সেগুলো আমি মুখে বলতে পারবো না, এরকম করছিল। দুটো বুথে হয়েছিল, আর দুটো বুথে আমার 3 নম্বর ইভিএমে 3 নম্বর বোতামে আমার পদ্মফুল চিহ্ন ছিল, ওটা কালি লেপে ঢেকে দেওয়া হয়েছিল। রত্না দেবী, আপনার লড়াইটা অন্যরকম লড়াই, বাকি কোনো আসনের সঙ্গে এর কোনো মিল নেই। আমরা প্রচারের সময় দেখেছি আপনি যেখানে গেছেন অন্যরা কাঁদছে আপনার কথা শুনে, আপনি চোখ মুছিয়ে দিচ্ছেন। মনে কি হয় যে এটারই প্রতিফলন ভোট বাক্সে পড়লো আজ? আমি জানি না, তবে পানিহাটি এবার একটা অন্যরকম ভোট দেখলো। আমারও একটা অন্যরকম অনুভূতি হলো। যেমন 80 বছরের বৃদ্ধা আমাকে দেখার জন্য ছুটে ছুটে আসছেন এবং জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন আমি দাঁড়াতে পারি না, তুই একটু নিচে নেমে আমার কাছে আয়। আমি বললাম তুমি আমাকে চেনো? তো বললো তোকে চিনবো না, তুই তো আমার মেয়ে, তোকে আশীর্বাদ করার জন্য আমি এখানে বসে আছি। এই যে অনুভূতিগুলো, ছোট ছোট বাচ্চারা দূর থেকে আমাকে এসে দেখে জড়িয়ে ধরছে, এই অনুভূতিগুলো আমার ভোট যারা করেন তারা হয়তো এই অনুভূতিটা পান না, আমি যেটা পেয়েছি। একদম ঠিক, একদম ঠিক। কোথাও আমি জানি না, আপনার ক্ষতি তো কেউ কখনো পূরণ করতে পারবে না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে হ্যাঁ, অন্তত একটা দিশা আপনি আজ পেলেন? না, হ্যাঁ, দিশা পাবো এবং বিচারও পাবো। মেয়েটা আমার আর ঘরে ফিরবে না। তো আর কোনো মেয়ের যেন এরকম স্বপ্ন না হারিয়ে যায়, তার কাজের জায়গায় খুন ধর্ষিতা না হতে হয়। এবং সেদিন আমরা যে যন্ত্রণা পেয়েছিলাম বাবা মা হিসাবে, ওই যন্ত্রণাটাও যেন আর কেউ না পায়। আমার লড়াইটা সেই জন্যই। আমি একটা প্রশ্ন করছি, যদিও খুব ব্যক্তিগত, আপনি না চাইলে উত্তর নাও দিতে পারেন। আর যখন আপনি সকাল থেকে ঘুরলেন বা এই যে প্রচারে এত রাস্তা, এত এলাকায় ঘোরাঘুরি করলেন, কোথাও কি মাথার মধ্যে, মনের মধ্যে ওই মেয়ে বারবার ফিরে এসেছে? সেই যন্ত্রণাটা বুকে নিয়ে ঘুরলেন আজকেও বুথ থেকে বুথে? মেয়ে আমার সবসময়, হ্যাঁ, ওটা লাস্টে এসে এখন আমি যেখানে বসে আছি একদম আমার মেয়ের স্কুলের সামনে, মেয়ের স্কুলেই বুথ ছিল। আমি ওটাতে ঢুকতে পারলাম না, সত্যি আমি না ঢুকে চলে এলাম, ওই বুথটায় আমি ঢুকলামই না। কান্না পাচ্ছিল? হ্যাঁ, আমি কাঁদছিলাম এতক্ষণ। এত আপনি মানুষের সাড়া পাচ্ছেন, আপনি বললেন এই অনুভূতিটা অন্যান্য প্রার্থীরা হয়তো পান না যেটা আপনি পাচ্ছেন, তার মধ্যেও কি খুব শূন্য লাগছিল আজ? হ্যাঁ, ওই শূন্যতাটা শুধু একমাত্র মাই জানে, আর কেউ জানে না, আর কাউকে ভাষায় ওটা অনুভব করা যায় না। ওটা শুধু নিজের, একান্ত নিজের ওটা।
একটা মেয়েকে ছোট থেকে বড় করলাম, তাকে মানুষের মতো মানুষ করলাম, তার অনেক স্বপ্ন, তার সাথে সাথে তার স্বপ্নগুলো যেমন হারিয়ে গেল, তেমন আমাদেরও কোনো স্বপ্নই আর পূর্ণ হলো না। একমাত্র মেয়ে, সে ডাক্তার, তাকে ভালোভাবে বিয়ে দেব, তাকে পৃথিবীতে রেখে আমরা চলে যাব, এটাই তো নিয়ম। কিন্তু এখানে নিয়মটা পুরো উল্টো হলো। তার এমডি ডিগ্রিটা পাওয়ার মাত্র 6 মাস আগে, মাত্র 6 মাস বাকি ছিল ওর এমডি কমপ্লিট হওয়ার, তার আগেই সব হারিয়ে গেল। আমি সামনে থাকলে আপনার হাতটা সত্যিই চেপে ধরতাম। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি ভেবে, ঠিক কোন চিন্তা নিয়ে সরাসরি রাজনীতিতে চলে এলেন? আমি অনেক যন্ত্রণা, অনেক কষ্ট বুকে নিয়ে সবসময় চলি, কিন্তু আমি সেটা বাইরের লোককে বুঝতেই দিই না কখনো, কারণ আমি মানুষের সামনে কাঁদি না। আমি রাতে ওর ঘরে বসেই অনেক কাঁদি। তো সেদিনও একটা দিন, সেই 9 আগস্টের সেই যে সমস্ত ভিডিও বার্তা, সমস্ত কিছু ওর ডেড বডি নিয়ে যাচ্ছে, মীনাক্ষীরা সেটা আটকাচ্ছে, এইসব ভিডিওগুলো ওরা ছাড়ছিল বারবার করে। তখন আমি আর আমার হাজব্যান্ড বসে সোফায় বসে কাঁদছিলাম। সেদিন সকালে আমি কিছু খাইও নি, 3টে বেজে গেছে, আমরা একইভাবে ওখানে বসে সোফায় কাঁদছিলাম। তারপরে আমি 3টের সময় রান্নাঘরে গিয়ে ভাত বসালাম। তো ওর বাবাকে বললাম, ও তখনও ওর বাবা ওখানে সোফায় বসে কাঁদছিল। তো আমি বললাম, তুমি একটু কৌস্তবকে ফোন করো না। তো ওর বাবা কৌস্তবকে ফোন করলে আমি কথা বললাম। কৌস্তবকে বললাম, কৌস্তব, আমাদের এখানে বিজেপিকে থেকে কাকে প্রার্থী করা হয়েছে? কৌস্তব বলল, নারায়ণ ব্যানার্জি। আমি বললাম, নারায়ণ ব্যানার্জি, উনি তো সিপিএম থেকে এসেছেন, উনি কি পারবেন এই ঘোষ ফ্যামিলিকে হারাতে? উনি তো আবার ভোট কেটে সেই ওদেরই জয়ী করবেন। তখন কৌস্তব কিছু বলল না। তখন আমি বললাম, আমি প্রার্থী হব। এক কথায় কি মনে এলো আমি জানি না, আমি বললাম ওকে, আমি প্রার্থী হতে চাই। তখন কৌস্তব বলল, কাকিমা, তোমাদের তো অনেক আগে থেকেই দাদা বলেছিল, তুমি তো রাজি হওনি, তো এখন তো বিকেলেই নাম ডিক্লারেশন হয়ে যাবে, তো তুমি এক কাজ করো, দিল্লিতে একটা এরকম হোয়াটসঅ্যাপ পাঠাও যে আমি প্রার্থী হতে চাই। তো আমি সেটা পাঠালাম, সঙ্গে সঙ্গে একটা মেসেজ এলো ওকে। তারপরে রাত্রে আমার কাছ থেকে সব ডিটেলস নেওয়া হলো। তারপরে 3 দিন পরে আমার নাম নমিনেশন এলো। অনেক ধন্যবাদ। আপনি এমনিও শ্রান্ত, মানসিকভাবে তো ক্লান্ত আপনি। আপনার মিশন সাকসেসফুল হোক, এর বাইরে আমার আর কিচ্ছু বলার নেই। খুব ভালো থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।